এই সরকার যখন দায়িত্বটা গ্রহণ করে তখন সবকিছুই ছিল ধ্বংসস্তূপ। আমি যেটাকে বলি যে শূন্যতে থাকলে শুরু করা সহজ। আপনি জানেন আপনি শূন্য থেকে শুরু করছেন, কিন্তু আপনি ছিলেন মাইনাসে। নট অনলি মাইনাস, এই মাইনাসের উপরে এসে আপনি দেখছেন যে বিশাল গার্বেজ তৈরি হয়েছে। এই গার্বেজগুলি পরিষ্কার করতে হয়েছে। পরিষ্কার করা খুব দুরূহ কাজ ছিল, খুব কঠিন কাজ ছিল। ফেসবুকে দেখেন, ফেসবুকের কোনো স্ট্যাটাসের জন্য কাউকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না। প্রতিনিয়ত ফেসবুকে মানুষ চিফ অ্যাডভাইজারকে নিয়ে সমালোচনা করছে। এই সুযোগটুকু দেওয়া উচিত সরকারের দিক থেকে। আমি সরকারের অত্যন্ত ক্ষুদ্র একজন কর্মী, সরকারকে আমি প্রতিনিধিত্ব করি। আমাদের আহ্বান থাকবে শুধু উপদেষ্টা নয়, যে কোনো পরিসরে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো দুর্নীতির অনিয়মের অভিযোগ পান, আপনারা সরাসরি পাবলিক করে দিন, তথ্যসহ প্রমাণসহ পাবলিক করে দিন, কোনো অসুবিধা নেই। দর্শক, স্বাগত জানাচ্ছি বলন বলো অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের 1 বছর শেষ হয়ে 2য় বর্ষে পদার্পণ হলো। আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি। বিবিসি বাংলার একটা প্রতিবেদন এসেছিল যে এই সরকারের 1 বছরের কেমন সাফল্য বা কেমন। ফয়েজ আহমদ, আপনি কি মনে করেন যে 2024 সালের গণ অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে, যেটাই বলবো, যে প্রফেসর ইউনূসের প্রতি যে যত মানুষের সমর্থনে, তাকে যে এক্সপেকটেশন নিয়ে, প্রত্যাশা নিয়ে সরকারে বসিয়েছিল, সমর্থন জানিয়েছিল, 1 বছরের মূল্যায়নে আপনার কি মনে হয় যে সেই জনসমর্থনটা কি ঠিক সেই জায়গায় আছে, নাকি না কিছুটা হ্রাস হয়েছে, নাকি আরও বেশি বেড়েছে? দেখুন, আমি তো একজন নাগরিক। শুধু যে আমি প্রফেসর ইউনূসের প্রেস উইংয়ের একজন কর্মী তা নয়, আমি একজন নাগরিক। যখন প্রফেসর ইউনূস দায়িত্ব নেয় তখন নাগরিক হিসেবে আমারও তো একটা আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়। কিন্তু আমাদের দেশে হয় কি, সরকার বা সরকার যারা পরিচালনা করে তারা মানুষকে নানান সময় নানানভাবে নানান ধরনের স্বপ্ন দেখায়, কিন্তু নিজেদের কর্মকাণ্ডের মধ্যে ট্রান্সপারেন্ট থাকে না। এর ফলে মানুষ আঙ্গুল দিয়ে বলতে পারে যে আপনি এটা করবেন বলেছেন, এটা করেননি। তো এই সরকারের এই জায়গায় একটা, আমি বলবো, মৌলিক পরিবর্তনের যে জায়গাটা, কাজ করার পদ্ধতি, সরকার নিজের জায়গাগুলিকে খুব ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করেছে। এর ফলে আপনি, আমি, সবাই মিলে পুরো জাতি যে পরিমাণ আকাশচুম্বী প্রত্যাশা আমরা করেছি, আমার মনে হয় আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। এই সরকার সেই জায়গায় পৌঁছতে পারেনি। কিন্তু এর ফলে যে প্রফেসর ইউনূসের জনপ্রিয়তা কমা বা জনসমর্থন কমা, তার কিছুই ঘটেনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে নাগরিকরা এই চলার পথে নিজেরাও সঙ্গী ছিলেন, নিজেরা ওন করেছেন যে সরকার, হ্যাঁ, কিছু মানুষকে আমরা আমাদের নাগরিক দায়িত্বের জায়গা থেকে আমরা কিছু মানুষকে দায়িত্ব দিয়েছি, সেই মানুষগুলির সঙ্গে আমরাও আছি। আমাদের যদি কোনো ব্যর্থতা থাকে, এইটা পুরো জাতির সব নাগরিকের ব্যর্থতা। আমাদের যদি সাফল্য থাকে, এই সাফল্য সবার, এভাবে সবাই ফিল করেছে। এর ফলে আপনি স্বভাবতই 16 বছরে মানুষের নানান প্রত্যাশা তৈরি হয়। 16 বছরের নাগরিকরা তাদের ন্যায্য কোনো দাবি দেওয়া নিয়ে কোনো পরিসরে দাঁড়াতে পারেনি কখনো। সেই বাস্তবতায় এক বিশাল দাবির স্তূপ তৈরি হওয়ার কথা, যথারীতি হয়েছেও তাই। প্রতিদিনই এই ঢাকা শহরে বলেন, ঢাকার বাইরে বলেন, বড় বড় শহরগুলিতে বলেন, এক বা একাধিক আন্দোলন এই সরকারকে মোকাবেলা করতে হয়েছে, শত আন্দোলন। এরপরেও নাগরিকদের প্রত্যাশা যতটুকু মিট করা গেছে, 1 বছর খুব সামান্য সময়, আবার বলতে গেলে 1 বছর অনেক সময়ও। ধরুন, প্রফেসর ইউনূস দায়িত্ব শেষ করে যখন যাবেন, তিনি যে সরকারটির হাতে দায়িত্ব দিয়ে যাবেন, তখন আপনি এতটুকু তো বলতে পারবেন যে দেশের কর্মকাণ্ড পরিচালনার জন্য সার্বিক সবগুলি প্রতিষ্ঠান একরকম প্রস্তুত আছে। প্রস্তুত রেখে আপনি, উনি ক্ষেত্রটা প্রস্তুত করে আপনি একটি অন্য সরকারের কাছে দায়িত্ব দিয়ে যাবেন। তখন তাদের কাছে 1 বছর কিন্তু লম্বা সময় হবে হয়তো। কিন্তু এই সরকার যখন দায়িত্বটা গ্রহণ করে তখন সবকিছুই ছিল ধ্বংসস্তূপ। আমি যেটাকে বলি যে শূন্যতে থাকলে শুরু করা সহজ। আপনি জানেন আপনি শূন্য থেকে শুরু করছেন, কিন্তু আপনি ছিলেন মাইনাসে। নট অনলি মাইনাস, এই মাইনাসের উপরে এসে আপনি দেখছেন যে বিশাল গার্বেজ তৈরি হয়েছে। এই গার্বেজগুলি পরিষ্কার করতে হয়েছে। পরিষ্কার করা খুব দুরূহ কাজ ছিল, খুব কঠিন কাজ ছিল। নানানমুখী ষড়যন্ত্র, নানান রকম রাজনৈতিক অরাজনৈতিক, দেশি বিদেশি নানান বাধা, এসবকে উপেক্ষা করা, একই সঙ্গে একটা ইন্টারিম গভর্নমেন্ট, আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব দেশ থেকে, সবগুলি বড় বড় স্টেকের কাছ থেকে স্বীকৃতি পাওয়া, বাংলাদেশে এসে বিদেশিরা নানান কর্মকাণ্ডে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করা,
এই জায়গাটা যে একটা স্টেবল জায়গা যে তৈরি করা গেছে, এটা একটা অভূতপূর্ব ঘটনা। ওয়েল, আমি আপনাকে যদি খুব সংক্ষেপে বলতে বলি যে আপনি সাফল্যের জায়গাগুলো কোনগুলোকে বলবেন আর ব্যর্থতার জায়গা কোনগুলোকে বলবেন? সাফল্যের জায়গাটা দেখুন, প্রথমত আমাদের এই যে জুলাই অভ্যুত্থান, এত বড় অভ্যুত্থানের এর প্রধানতম কারণ যদি আমি বলি, এত বড় বিস্ফোরণের কারণ যদি বলি, তাহলে সকল মানুষকে সব ধরনের মত প্রকাশের যেই স্বাধীনতা, সেটাকে ফেসিবাদী শাসন ব্যবস্থা কমপ্লিটলি বন্ধ করে রেখেছে। আপনি খেয়াল করলে দেখবেন অভ্যুত্থানের পর থেকে অলরেডি বলেছে, একটা বিবৃতি দিয়েছে যে মত প্রকাশে মানুষের ভয়, মবের একটা এটাকেও আমি মত প্রকাশের স্বাধীনতা হিসেবে দেখি। নোয়াবের এই বিবৃতিকেও মত প্রকাশের স্বাধীনতা দেখি, এবং নোয়াবকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে যতগুলি মামলা দায়ের হয়েছে, সবগুলি মামলা বাতিল করা হয়েছে এই সরকারের সময়। সাইবার সিকিউরিটির জন্য আবার একটা নতুন একটা প্রস্তাবনা। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যে আপনাকে পরিষ্কার করে বলি যে সাইবার সিকিউরিটি এক জিনিস, সাইবার সিকিউরিটির বাহিরে গিয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আপনার স্বাধীনভাবে অপিনিয়ন দেওয়ার অধিকার কেড়ে নেওয়া ভিন্ন জিনিস। আপনি দেখুন, এই আমাদের সময়ে এসে যে সাইবার সিকিউরিটি অ্যাক্টটি বাতিল করা হলো নতুন করে শুধুমাত্র সাইবার স্পেসের সুরক্ষার জন্য, আপনি খেয়াল করলে দেখবেন সাইবার স্পেসে আমাদের নারীরা প্রতিনিয়ত নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। সাইবার স্পেসকে ব্যবহার করে আমাদের ব্যাংকিং সেক্টরে, আমাদের নানান ডিজিটাল ট্রানজ্যাকশনের সেক্টরে নানানভাবে অনিয়ম হচ্ছে। সুতরাং ওই যে বেসিক যেগুলি ক্রাইম, ফৌজদারি যেগুলি অপরাধ, সেগুলি তো নিয়ন্ত্রণের জন্য এইটা কিন্তু সকল স্টেক হোল্ডারেরই দাবি আছে। সাফল্য বলছিলেন মত প্রকাশের একটা স্বাধীনতা, না, এটাকে আমি একদম প্রথমত ইমিডিয়েটলি আমি অভ্যুত্থান পরবর্তীতে মানুষ কি পেল, আমি এক নম্বরে যদি বলি যে তাহলে মানুষ তার মন খুলে কথা বলার অধিকারটুকু পেল। আপনি যদি দেখেন যে এখানে বন্ধ হওয়া গণমাধ্যমগুলি, আমি যেটা আপনাকে আগে বলছিলাম যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে বা ডিজিটাল অ্যাক্টে যে মামলাগুলি হয়েছে সেগুলি বাতিল হয়েছে ইতিমধ্যে। যেগুলি বন্ধ গণমাধ্যম, যেমন দৈনিক আমার দেশ খুলে গেছে, এই জায়গাগুলিতে গণমাধ্যমের এক ধরনের স্বাধীনতা বা মত প্রকাশে, আপনি যদি ফেসবুকে দেখেন, ফেসবুকের কোনো স্ট্যাটাসের জন্য কাউকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না। প্রতিনিয়ত ফেসবুকে মানুষ চিফ অ্যাডভাইজারকে নিয়ে সমালোচনা করছে, এই সুযোগটুকু দেওয়া উচিত। আমাদের সরকার এমন কোনো সরকার নয় যে তার কথায় কথায় মিথ্যা হোক, নানান বাহানা দিয়ে হোক, এটা দিয়ে ওটা ঢেকে হোক, ভালো সেজে থাকতে হবে, কোনো দরকার নেই। বিকজ এই সরকারের কেউ তো নির্বাচন করে পরের সরকার হওয়ার কোনো পরিকল্পনা করছে না। সো আমাদের এই যে পপুলিস্ট যে ব্যাপারগুলি, শুধু শুধু পপুলার হওয়া, এটার কোনো প্রয়োজন নেই আসলে, এটা সরকার মিন করে, উদ্দেশ্য নেই। সুতরাং আমরা কোনো কিছুকে না ঢাকার চেষ্টা করি না, আমরা শুধু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বোঝার চেষ্টা করি। দেখুন, আপনি এই সরকারকে ঠিক একটি রাজনৈতিক সরকারের সঙ্গে যদি তুলনা করেন, বা আপনি এই সরকারের কর্মকাণ্ডের জায়গাটাকে যদি আপনি বলার সময় এমনভাবে ব্যাখ্যা করেন যে এখানে 36 দিনের একটা অভ্যুত্থান হয়েছে, এখানকার প্রতিষ্ঠানগুলি 17 বছরে ভেঙে গেছে, এই জায়গাগুলি যদি আপনি বিবেচনা না নিয়ে মূল্যায়ন করতে শুরু করেন, তাহলে প্র্যাকটিক্যালি বা গ্রামাটিক্যালি আপনি ভুল হবেন। এটা হচ্ছে একদম ঐতিহাসিক রাজনৈতিক বাস্তবতা, আপনি ভুল হবেনই। যেই ছাত্র বলল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আজকে পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এবং 9 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখা হয়, তার বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া হলো না, সেটাও কি একটা ব্যর্থতা না? পুলিশের মনোবল কি ভেঙে পড়ে? আপনি দেখুন, আপনি ব্যর্থতা, প্রথমত যে ব্যবস্থা নেওয়া হয়নি বিষয়টা তা নয়, এটা নিয়ে সুনির্দিষ্ট তদন্ত হয়েছে, সেটা নিয়ে এখনো ব্যবস্থা চলমান আছে। এটা একটা আইনি পদক্ষেপ বা আমলাতান্ত্রিক, এতদিনও কিন্তু কোনো দৃশ্যমান না। এখন আমি বলছি কেন পুলিশের মনোবলটা ভেঙে যাচ্ছে কিনা? দেখুন, এই যে সরকারের একটা প্রচেষ্টা পুলিশের মনোবল ফেরানো, এর ফাঁকে ফাঁকে কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলি আবার আমাদের জন্য আমাদের অর্জনটাকে ম্লান করে দেন প্রক্রিয়া। তো এই বিপদ তো আছেই, কিন্তু এখানে আমি আপনাকে একটা বিষয় বলি। ইংরেজিতে একটা শব্দ আছে, ইমেনসিপেটরি ভায়োলেন্স। এইটার মানে হচ্ছে মুক্তিকামী মানুষের সংঘাতে জড়িয়ে পড়া বা সংঘাত, সহিংসতা, এরকম কোনো কোনো ক্ষেত্রে বোঝায়। এটা হচ্ছে কি, আপনি ধরুন আমাদের যে অভ্যুত্থান, জুলাই আগস্টের অভ্যুত্থান, পৃথিবীর অনেক দেশে অনেক অভ্যুত্থানের নজির আছে। আমাদের এই অভ্যুত্থানটা খুবই ইউনিক। কোনো সুনির্দিষ্ট মতাদর্শের নাগরিকরা গিয়ে এখানে অভ্যুত্থান ঘটায়নি, কোনো সুনির্দিষ্ট একটি রাজনৈতিক দল গিয়ে এখানে কোনো বিপ্লব ঘটায়নি। দ্যাটস ওয়াই কিন্তু আপনি চিন্তা করবেন, যদি একটি সুনির্দিষ্ট মতাদর্শের মানুষ সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে যদি সরকারের পতন ঘটাতো, সরকারের পতন পরপরই সে একটি তার দলের মতাদর্শ অনুযায়ী সরকার ঘোষণা করতো, তাই তো হয়। আমাদের কিন্তু সেই ধরনের ঘটনা ঘটেনি।
আমাদের এখানে নাগরিকদের সকল শ্রেণী পেশা থেকে মানুষ এই অভ্যুত্থানে অংশ নিয়েছে 16 বছরের এক ধরনের অত্যাচারের বিরুদ্ধে। এদের মধ্যে বহু মানুষ তাদের বাড়ি ফিরে গেছে, কিন্তু বহু মানুষ সংগঠক হিসেবে বিভিন্ন জায়গায় ভূমিকা রেখেছে। ধরুন আপনার এই নিকুঞ্জ এলাকায়, ঢাকা শহরের নিকুঞ্জ এলাকায় এখানকার কিছু মানুষ শাহবাগে বা গুলিস্তানে বা উত্তরায় অথবা যাত্রাবাড়িতে, মোহাম্মদপুরে ছাত্র সাধারণ জনতাকে যেভাবে অত্যাচার করছে মানুষ, সেটা দেখে নিকুঞ্জতে কিছু মানুষ দাঁড়িয়ে গেল। তাদের মধ্যে অটোমেটিক্যালি এক ধরনের নেতৃত্ব তৈরি হয়, কেউ একজন নেতৃত্ব দেয়। অভ্যুত্থানের পরে ওই মানুষটাও কিন্তু মনে করে যে আমি তো এই অভ্যুত্থানের স্টেই, আমি যদি ওখানে না দাঁড়াতাম তাহলে হতো না। সো তারও নানান ধরনের অধিকার তৈরি হয়, অধিকার জন্মায়। কিন্তু রাষ্ট্রের মেকানিজম, রাষ্ট্র তো এইভাবে চলে না। এক্স্যাক্ট শৃঙ্খলা ভেঙে পড়ছে নয়, শৃঙ্খলা ভেঙে পড়েছিল, সেটাই আমরা উত্তরণ ঘটানোর জন্য আমি যেটা আপনাকে বললাম, ইমেনসিপেটরি ভায়োলেন্স। এখন আপনি ধরুন সরাসরি ফেসিবাদের দালালি হিসেবে কাজ করেছে, দোসর হয়েছে, ফেসিবাদকে পুনর্জন্মের জন্য নানান প্রক্রিয়ায় কাজ করেছে, এরকম একটু মানুষ যদি কোনো জায়গা থেকে ছাড় পেয়ে যাচ্ছে বলে কারো মনে হয়, এই যে অভ্যুত্থানের অংশ বলছি এই মানুষগুলিকে, এটাকে আপনি উপেক্ষাও করতে পারবেন না, আবার এদেরকে খুব বেশি প্রশ্রয় আপনি দিতে পারবেন না। এরকম এক বাস্তবতা। সে গিয়ে বলবে যে না, তাকে কেন পুলিশ ছেড়ে দিবে বা তাকে কেন পুলিশ ধরবে না। আবার আপনি কোন পুলিশের কাছ থেকে এই জিনিস প্রত্যাশা করছেন, যেই পুলিশ 2 দিন আগেই এক ধরনের ভয়াবহ সংঘাতে নিজেদের হাতে সাধারণ মানুষের, নিরস্ত্র মানুষের রক্ত লাগিয়েছে, তাই তো? এটা একটা ইউনিক বাস্তবতা। এটা প্রত্যেকটা অভ্যুত্থানের পরে ঘটে। কিন্তু হয়তো আপনি যেটা প্রত্যাশা করছেন যে 1 বছরের মধ্যে এসে আরো অনেক বেশি ডেভেলপ হওয়ার কথা ছিল, আমিও প্রত্যাশার জায়গায় আপনার সঙ্গে একমত, পারা যায়নি, সময় এখনো ফুরায়নি। ফর এক্সাম্পল আমি একটা খুব প্রসঙ্গে আসি, যেমন ধরেন যে গত 2 দিন আগে মানে অফিসার্স ক্লাবে সাবেক একজন সচিব 8 উপদেষ্টা নাম উল্লেখ না করে তিনি বলেছেন যে তারা প্রচুর করাপশনে বা ফাইল আটকে কীভাবে কী বদলি করে এবং তারা এই করছে, এবং সরকার খুব শক্ত মানে ভাবেই এটার প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তীকারী সরকার, এবং সরকার অবস্থান জানিয়ে দিয়েছে। এবং তাকে খুব সুন্দর, আমি বিবৃতিটা পড়েছি যে যদি কোনো সেরকম কোনো সঠিক তথ্য থাকে অনুমান নির্ভর না করে সংশ্লিষ্ট দেন, এটা একটা তদন্ত অবশ্যই সরকার এটা সচেষ্ট। আমি একইভাবে বলতে চাই, যখন এনসিপির তরুণ ছাত্রনেতা আমাদের খুবই পরিচিত, জুলাই আন্দোলনের একজন অকুতোভয় বীর যোদ্ধা হাসনাত আবদুল্লাহ যখন জনসমাবেশের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে স্বজনপ্রীতির চূড়ান্ত উদাহরণ বলে তিনি বলেন, সেটির বিষয়ে সরকার কোনো প্রতিবাদ বা না, এটা তো শুধু এনসিপির যে হাসনাত আবদুল্লাহ বলেছে তা নয়, এটা অনেকেই যে আপনারা কেউ বললেন না, এইটা আমি বললাম যে প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে আপনারা কেউ কিছু বললেন না, মানে এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করে কেউ বলি না, কেউ কিছু বলি বিবৃতিও আসে না, কোনো বিবৃতিও দেনি। হ্যাঁ, একই কথা, প্রেস কনফারেন্সে বিবৃতিটা আসলো, নো অফিসার্স ক্লাবে এটা আসলো, এইজন্য অনেকে এটা বলছে। আপনি দেখেন, স্বজনপ্রীতি বা চেনা জানা মুখ বা অযোগ্য লোকদেরকে নিয়ে প্রফেসর ইউনূস সরকার গঠন করছে, এরকম অভিযোগ খালিদ মহিউদ্দিন তার শোতে কয়েকদিন আগে বলেছেন, অনেকেই নানান টেলিভিশন টক শোতে এসে বলেন। এইটা দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট আর একটি নর্মাল সরকারের মধ্যে কি যে তফাৎটা, এখানে একটা বড় তফাৎ। আমি আপনাকে শুরুর দিকে বলেছিলাম আপনার আলোচনায়, কোনোভাবে যদি আপনারা এই সরকারের পজিশনকে বা এই সরকারের অবস্থান বা পারফরমেন্সকে আপনারা যদি মূল্যায়ন করতে চান, যে 1 বছরে কি মূল্যায়ন হয়েছে তার আগের প্রেক্ষাপট যদি আপনি সরিয়ে রাখেন, তাহলে এটা একটা অবিচার হবে। 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম সময়ের জন্য যে সরকারটি আসে, সে নিশ্চয়ই এমন কোনো রানিং মেট নিয়ে যাত্রা শুরু করবে না যাকে চিনতেই তার 1.5 বছর লাগার কথা, যার কাজ বুঝতেই তার 2 বছর লাগার কথা। সুতরাং এই ধরনের সব সরকারের চরিত্রই হচ্ছে তার চেনা জানা গণ্ডির মধ্যে কিছু মানুষকে নিয়েই সে সরকারটা পরিচালনা করবে। এই স্বাধীনতাটুকু সম্পূর্ণ আইনই দেয়া আছে, আইন করেই দেয়া আছে। আপনি আপনার পরিচিত, আপনি যার সঙ্গে কমফোর্টেবল, আপনি ধরুন জানেন যে সংবাদকর্মী হিসেবে আমি খুবই দক্ষ, আপনি পার্টিকুলার একটা প্রজেক্ট 3 মাসের জন্য নিয়েছেন, যে প্রজেক্টটা আপনি আমাকে যুক্ত করতে চান, কিন্তু আপনি আমার সঙ্গে পরিচিত নন, আপনি আমার বিহেভিয়ারের সঙ্গে পরিচিত নন, আপনি মনে করেন 3 মাস তো শেষ হয়ে যাবে, আপনি আমার সঙ্গে পরিচিত বা আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হতেই, তখন আপনি কাজটা, ইন্টারিম ইজ ডিফারেন্ট থিং, রাইট? সো এটা নিয়ে, আর আপনি যে কথাটা বলছেন যে একজন ফর্মার ব্যুরোক্রেট যে কথাটা বলেছেন 8 জন উপদেষ্টাকে নিয়ে, তার জবাব উনি যেই দলকে প্রতিনিধিত্ব করেন সেই দল ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তারপরেও সরকারের দিক থেকে আমি সরকারের অত্যন্ত ক্ষুদ্র একজন কর্মী,
সরকারকে আমি প্রতিনিধিত্ব করি, আমাদের আহ্বান থাকবে শুধু উপদেষ্টা নয়, যে কোনো পরিসরে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো দুর্নীতির অনিয়মের অভিযোগ পান, আপনারা সরাসরি পাবলিক করে দিন, তথ্যসহ প্রমাণসহ পাবলিক করে দিন, কোনো অসুবিধা নেই। এত বড় অভ্যুত্থানের পরে, অভ্যুত্থানের মধ্যে যা ঘটেছে, এর আগে 15 বছর 16 বছর যা ঘটেছে, সব কিছুর পর একটা ধ্বংসস্তূপ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি এসেছে, সেই সরকারের ইয়েতে আমরা অনেকগুলো ভালো কাজ আমরা দেখেছি। যেমন আগে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগতো, এটা একটা বড় ধরনের একটা যন্ত্রণা ছিল, টেনশন ছিল। এটা একটা নির্বাহী আদেশে বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষ উপকৃত হয়েছে। মানে প্রেসিডেন্ট সাহেব বলেছেন পাসপোর্ট পাওয়া প্রত্যেক নাগরিকের একটা অধিকার। মানে এই জায়গাগুলো কিন্তু উনি পপুলিস্ট হওয়ার জন্য বলেন, এটা উনি অন্তর থেকে ফিল করেছেন বলেই বলেছেন। এটা আমি নিজে বলছি, দায়িত্ব নিয়ে, এটা আমার মনে হয়েছে। কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়াটা কি? আমি আমার কাজের প্রয়োজন শেষ করে আমি ঘর থেকে বের হব, আমি নিরাপদে ঘরে ফিরতে চাই। আমি যদি কোথাও আক্রান্ত হই, আমি পুলিশের কাছে সাহায্য চাইলে সাহায্য পাবো, পর্যায়ে পুলিশ আমাকে আইনি সহযোগিতা দেবে। বাস্তব অর্থে প্রথম 3 মাস 6 মাস এটা আমরাও মেনেছি যে থানাগুলো যে অবস্থা, বিপর্যস্ত অবস্থা ছিল, সেই সময় ম্যাসাকার হয়ে গেছিল, পুলিশ মনোবল হারিয়ে ফেলেছে। কিন্তু 1 বছর পরেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এখনও সুসংগঠিত হতে দেখছি না কেন? জি, আপনার প্রশ্নটা আসলে হ্যাঁ ঠিক আছে। আমি সরকারকে প্রতিনিধিত্ব করি হিসেবে আপনি আগের যেই বিষয়গুলি বলেছেন সেগুলির বিষয়ে হয়তো আমি আপনাকে বলতাম যে এই জায়গায় সরকারের অর্জন, কিন্তু নাগরিক হিসেবে যদি আমি বিবেচনা করি বা গণমাধ্যমের দৃষ্টিকোণ থেকে যদি দেখি সরকার ঠিক কোন কোন জায়গায় কতটা সফল হয়েছে, এইটা নাগরিকের ভাবনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরঞ্চ নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন যে আমি বাসা থেকে আমার কর্মস্থলের উদ্দেশ্যে বেরোবো, আমি সেখানে নিরাপদে পৌঁছাতে চাই, কর্মস্থল থেকে কাজ শেষ করে আমি বাড়ি ফিরবো, সেখানে আমি নিরাপদে পৌঁছাতে চাই। অর্থাৎ নাগরিক নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সরকারের আমলে যদি আপনি সরকারের দোষের জায়গা বলেন বা আমাদের সামগ্রিক ব্যর্থতার জায়গা বলেন, এটা নিয়েই আমাদেরকে সবচেয়ে বেশি ক্রিটিসিজমের মধ্যে পড়তে হয়েছে। তো ক্রিটিসিজমটা দুই রকম। একটা যেমন আপনি বলছিলেন, খুব আমি আপনার ক্রিটিসিজমকে খুব ওয়েলকাম করি। আপনি বলছিলেন যে দেখুন 6 মাস 4 মাস 3 মাস আমরা তো মেনে নিতেই পারি যে অবস্থার মধ্যে হয়েছে, কিন্তু 1 বছর পরে এসেও, এখন 1 বছর পরে এসেও এই পয়েন্টে আমি আপনাকে দুটো কথা বলি। যারা ক্রিটিসিজমটা করছেন এই গ্রাউন্ডে, 2 ধরনের মানুষ আছেন এখানে। এক ধরনের মানুষ খুব রিয়েল অর্থেই উনি আসলে বুঝতে চান যে 1 বছরও কেন হলো না, যেটা আপনি প্রশ্ন করেছেন। আরেক ধরনের মানুষ আছে, ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিকে সরকার ডেভেলপ করতে পারেনি, এটার এক্সাম্পল টানতে গিয়ে 8 মাস আগের ঘটনা এখনো বলেন, এই 8 মাস আগে এই ঘটেছে, 8 মাস আগে ওই ঘটেছে, অমুক জায়গায় অমুককে পিটিয়েছে। আমি আপনাকে প্রথমে একদম কোনো স্ট্যাটিস্টিক্স না দিয়ে খুব সাধারণভাবেই বলি, অবস্থা গ্র্যাজুয়ালি উন্নতি হয়েছে, এটা আমরা দেখছি। কিন্তু নাগরিকদের যে প্রত্যাশা বা সরকারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কেন এটা হয়নি? আসলে আপনি যেটা বলছিলেন যে 1 বছরেও, আমিও ভাবি 1 বছরেও কেন এটা হলো না, সত্য। কিন্তু আমাদের আসলে ক্ষতিটা এত বেশি হয়েছে গত 16 বছরে, 1 বছরে এটা সমাধানযোগ্য নয়। আমি জানি না মানে আমার এই মন্তব্য করা ঠিক হবে কিনা। আমরা হয়তো একটা মোটামুটি স্টেবল পরিস্থিতি বা সবকিছু সহনশীল জায়গায় নিয়ে আসতে পারবো আমরা দায়িত্ব থেকে যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু মানুষের যে প্রত্যাশার লেভেলটা না, বিশেষ করে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে ঘিরে, সেটা পৌঁছাতে পরের যে সরকার আসবে তাদেরও বেশ খানিকটা বেগ পেতে হবে, বেশ কিছুদিন। এটা খুব সহজ কাজ নয়। কারণ আপনি দেখুন, আপনি মোরাল হারিয়েছে বলছেন, আচ্ছা আপনি ভাবতে পারেন যে থানা থেকে একজন ওসি অ্যারেস্ট হয়, থানা থেকে থানার ওসি গ্রেফতার হয়, এটা তো এই সময় হয়েছে, সে সরাসরি হত্যার সঙ্গে জড়িয়ে পড়েছে। আপনি মানে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও বাংলাদেশ এই ভূখণ্ডের থানাগুলি তখন ফাংশনাল ছিল, মানুষ গিয়ে মামলা করেছে, জিডি হয়েছে থানায়। আমাদের গণপরিবহন বিশেষ করে ঢাকা শহরে, জি জি, এটা একটা মেগা সিটি, জি, এখানে যত লোক বসবাস করার কথা তার চেয়ে অনেক বেশি লোক বসবাস করছে, যে কারণে কোনোভাবেই ঢাকার বায়ুর মানকে ভালো করা যাচ্ছে না। এই শহরের যেই যানজট বলি বা যা কিছু করি, এটার কোনো ধরনের একটা মানুষের জীবনে নাভিশ্বাস ছুটে যাচ্ছে। বিশেষ করে জলবৃষ্টি হলে জলাবদ্ধতা, প্রচণ্ড গরমে মানুষের কষ্ট, সব কিছু মিলে একটা হচ্ছে। আমরা একটা আশার আলো দেখেছিলাম যে পরিবহন সেক্টরে প্রচণ্ড নৈরাজ্য ছিল। তো এখানে আমাদের যে এই
একটা বলা হয়েছিল গোলাপি বাসগুলো শুরু হবে, যেভাবে আলোচনা করা হলো ঢাকা শহরের গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে, আমরা বেশ আশার আলো দেখলাম, সঞ্চারিত হলাম, কিন্তু সেই জিনিস ভেঙে পড়লো। জি, আপনার কনসার্নের জায়গাটা খারাপ না, ভালো। তবে আবার সেটা একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে চেষ্টা করা বা শুরু করা সহজ, কিন্তু এইটাকে বাস্তবায়ন করা পরিবহন সেক্টরে অ্যাটলিস্ট এটা খুব কঠিন কাজ। আপনি জানেন আমাদের পরিবহন সেক্টরগুলি কারা নিয়ন্ত্রণ করে? আমাদের পরিবহন সেক্টরের এভরিথিং হাইলি পলিটিসাইজ এখনো তো তাই, এবং আমি শুধু পলিটিসাইজ বলবো না, অফকোর্স এখনো তাই, কারণ এখানে তো কোনো কিছু তো আমি আর সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু কোনো কিছু তো এই সরকার এসে নিয়ন্ত্রণে নেয়নি। প্রাইভেট সেক্টরকে তো সরকার তার হাতে নিতে পারছে না, সেটা কিন্তু তাদেরকে তো নিয়মের মধ্যে থাকতে হবে। এক্স্যাক্টলি, এটা আমি যেটা বলছিলাম যে পলিটিসাইজ তো বটেই, ক্রিমিনালাইজ হয়ে গেছে। সুতরাং আপনি এই সেক্টরের উন্নতি ঘটাবেন, আপনি দুটো বিষয় বলেছেন। একটা বিষয় কি দেখুন, ওই যে আমি আবারও বলছি যে আপনি প্রত্যাশা করতেছেন যে খুব দ্রুত অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু হয়নি যেমন সত্য, কিছু কিছু ঘটনাও ঘটেছে। আপনি দেখুন পরিবহন সেক্টরে লাইসেন্সিংয়ে এক ধরনের স্বচ্ছতা এসেছে। ড্রাইভিং লাইসেন্স এখন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এই আগের মতো যা তা পরীক্ষা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নাই, আপনারা এইগুলো কাজগুলো করেছেন। আমি কিন্তু বলছি নাগরিকের প্রাত্যহিক জীবনে এখন আমি প্রত্যাশা করি যে পরিবহন আমরা প্রত্যেকটাই এই শহরের যেহেতু বসবাস করি, আপনি খেয়াল করলে একটা জিনিস দেখবেন, এই শহরে তো আসলে কখন কোন জায়গায় যানজট তৈরি হয় এবং কি কারণে তৈরি হয় এটা বলা খুব মুশকিল। ধরুন হুট করে একটা মিছিল বেরোলো কোনো কারণে, সেখানে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, বা হুট করে একটা দুর্ঘটনা, আপনি পৃথিবীর যে কোনো দেশে দেখবেন দুর্ঘটনা ঘটলো, সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত তারা এটাকে ক্লিয়ার করবে। আমাদের এখানে মানুষ জড় হয়ে যায়, আমাদের এখানে একটা দুর্ঘটনায় যারা উদ্ধারকর্মী তারাও কাজ করতে পারে না মানুষ জড় হয়ে যাওয়ার কারণে। আমরা অনেকগুলি ঘটনা এক্সাম্পল হিসেবে, সেই জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু আপনি সাম্প্রতিক সময় যদি খেয়াল করেন ঢাকা শহরে আমাদের যেই বিশেষ করে বড় বড় যেই জায়গাগুলিতে বড় বড় সিগন্যাল তৈরি হতো, যেখানে প্রচুর মানুষ একটা গাড়ি টিলব্যাক হয়ে যেত, সেই জায়গাগুলিতে আপনি সিগন্যালিং সিস্টেমটাতে ইতিমধ্যে একটা পরিবর্তন আনা হয়েছে। আপনি যদি খেয়াল করে থাকেন দেখবেন চেষ্টা করা হচ্ছে চাকাটা সচল রাখা, অর্থাৎ আপনি এক জায়গায় 10 মিনিট দাঁড়িয়ে না থেকে আপনাকে যদি 3 মিনিট বা 4 মিনিটের জন্য অন্য একটা পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়, এটা কিছু কিছু জায়গায় বেশ ওয়ার্ক করছে। আমি যদি আপনাকে একদম সুনির্দিষ্টভাবে বলি, আপনি দেখবেন যে শাহজাহানপুর এই শহরের যানজট লেগে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটাতে এই সিস্টেমটা করেছে, সেটা ওয়ার্ক করছে। আপনি বিজয় সরণির সিগন্যাল বাংলাদেশের সারা দেশে খুবই বিখ্যাত সিগন্যাল, সেই সিগন্যালে এটা এখন ওয়ার্ক করছে। হ্যাঁ, সুতরাং কিছু কিছু জায়গায় পরিবহনের এই শৃঙ্খলাটা নিশ্চিত করা গেছে, লাইসেন্সিং এর জায়গাটা অনেক বেশি ট্রান্সপারেন্ট করা গেছে। কিন্তু যেটা প্রাইভেটাইজেশন, মালিকদের যেই ঘটনা, সেখানকার পলিটিক্সটা আপনিও জানেন আমিও জানি, সেটা রাস্তায় তো নিয়ম মানানোর দায়িত্ব সরকারের। রাস্তায় নিয়ম রাস্তায় একটি বাস আরেকটি বাস আড়াআড়ি করে জায়গায় এত বড় একটা রাস্তা দখল করে রাখছে না, আপনি 7 রাস্তার ট্রাকে সেটা আমরা খুব আসলে এই আলোচনাটা খুব মার্জিনাল জায়গায় গেলে, আমি বলছি যে মার্জিনাল না, আপনি 7 রাস্তা, হ্যাঁ 7 রাস্তা তো আমাদের জন্য একটা অভিশাপ। আপনি ঢাকার একজন মেয়র এই 7 রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়ে গেছে, তারপরে তার দলেরই কিন্তু মেয়র ছিল, তারই সহকর্মী মেয়র ছিল, কিন্তু নগরের মেয়র হতে চেয়েছিলেন বলেই তিনি কাজটা করলেন না, তিনি ধরে রাখলেন। আমি আপনাকে সেই জায়গায় বলছি, কিন্তু ফাইনালি এটা আমরা রাখতে পারলাম না। এটাতে না আরো অন্যান্য জায়গাগুলোর কথা বলছি। সো এইটাই ঢাকা শহরে বিলবোর্ডের যে অবস্থা ছিল, আকাশ দেখা যেত না, আবার শহরে এখন যত্রতত্র বিলবোর্ড শুরুতে। আমি এখন আপনার কাছে একটা আরেকটু সূক্ষ্মভাবে বলি, আপনি নিজেও রাস্তায় চলাচল করেন, খোদ রাজধানী ঢাকা শহরের রাস্তা গত 1 বছরের যে অবস্থা, খানার যে অবস্থা শুরু হয়েছে, শুধু ভিআইপি রোডের মধ্যে অবস্থা এরকম শুরু হয়েছে। আমি বলছি যে কেউ কোনো কিছু দেখার নেই, এটা তো প্রধান উপদেষ্টার দায় না। না 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 না, প্রধান উপদেষ্টার দায় অবশ্যই দায়, এটা তো এলজিআরডি কি করছে? প্রধান উপদেষ্টা সরকার প্রধান হিসেবে জনপদ বিভাগ আছে। আপনি খুব দয়া করে বলছেন সরকারের প্রতি ভালোবাসা থেকে বলছেন, বা প্রধান উপদেষ্টার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। আমি বলবো প্রধান উপদেষ্টারও দায় আছে, সরকার প্রধান হিসেবে ওনারও দায়। কিন্তু বিপদটা কোথায় হয়েছে বা বিপত্তিটা, এটা খুব ইন্টারেস্টিং, এটা খুব জানা দরকার। সেটা হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন যে অভ্যুত্থানটা কখন হয়েছে? বর্ষা মৌসুমে, জুন মাসে, জুলাই মাস বাজেটের ঠিক পরের মাস। খেয়াল করে দেখবেন যেই ঠিকাদাররা এই শহরে কাজ করত, এরা কারা করতো আপনিও জানেন আমিও জানি, সকলেই দলীয় কর্মী, দলীয় নেতা, দলের বাইরে তো কোনো কিছু ছিল না। এই যে টাকাটা বরাদ্দ হলো, তাদের হাতে টাকাটা গেল, এর মধ্যে অভ্যুত্থানটা ঘটলো। ঢাকা শহরের প্রচুর ঠিকাদার ওই অবস্থায় পালিয়ে গেছে। তারপরে ওই যে কর্পোরেশন তো আছে দুটো এখন,
ভাই আমি আপনাকে পুরো সরকারের দায়িত্ব নিয়ে বলছি, সিটি কর্পোরেশন সহই বলছি। সিটি কর্পোরেশনে তো একই অবস্থা হয়েছে। সিটি কর্পোরেশন তো নতুন করে এই এন্টিটির বাইরে তো কিছু না। আমি সুনির্দিষ্টভাবে আপনি যে রোডগুলি সিটি কর্পোরেশনের মধ্যে তাদের টাকা, একটা সিটি কর্পোরেশনের দেখেন বাজেট, তার টাকা নিয়ে আমি তো প্রত্যাশা করি আমার গাড়িটা যে পথে চলে সেটা ভালো রাস্তা থাকবে, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে একদম প্র্যাকটিক্যাল জিনিসটা বললাম, শেয়ার করলাম, নাগরিকরা জানুক যে ঠিক ওই সময়, বা নাগরিকরা এটা জানে, কারণ আমরা সবাই ভুক্তভোগী। কেন ভুক্তভোগী? আমি যে এলাকায় থাকি সেই এলাকার যে ঠিকাদার রাস্তাটা মাঝখানে সম্ভবত 4 আগস্ট বা 3 আগস্ট রাস্তাটা কেটেছে, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছে, সেই ঠিকাদারও পালিয়েছে। আপনি তো এখানে আমরা মসজিদের ইমাম থেকে শুরু করে হসপিটালের ক্যান্টিনের বয়কে পালিয়ে যেতে দেখেছি না, মন্দিরের পুরোহিতকে পালিয়ে যেতে দেখেছি। সুতরাং ওই বাস্তবতা এই দেশে যে হঠাৎ করে এত হসপস লেগে গেছে, সেই জায়গাটাকে শৃঙ্খলায় পেরোনো একটা কঠিন। এখন সিটি কর্পোরেশনগুলি নতুন বাজেট, নতুন বরাদ্দ পেয়েছে, সবাই মিলে আবার এই জায়গাগুলিকে রিপেয়ার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি ঠিক এই সময়টা আমাদের জন্য একটা ভোগান্তির কারণ হয়েছে বৃষ্টির সিজনটা। তারপরে এখন যতটুকু রিপেয়ার করা যায় সেটা নিয়ে সবগুলি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার মন্ত্রণালয় বা তার অধীনস্থ সকল প্রতিষ্ঠান, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, তারা কাজ করছে। খুব শীঘ্রই হয়তো এগুলি একদম আপনার একটা সিস্টেমের মধ্যে আমরা আশান্বিত হলাম। আমি আরেকটা বিষয় আছে খুবই জনগুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে আমি বলবো যে এটা নিয়ে খুবই সমালোচনা হচ্ছে। বিশেষ করে যে ধরুন প্রফেসর ইউনূস সাহেব যখন তিনি দায়িত্ব নিলেন, তিনি চায়না থেকে ঘুরে আসার পরে উনি আমাদের আশান্বিত করেছিলেন এদেশে বিশ্বমানের কিছু হাসপাতাল হবে, এবং শুধু ঢাকা শহরে না, প্রান্তিক তিনি ছড়িয়ে দেবেন, মানুষের জন্য সুবিধা হয়। এবং এটা আসলে খুব প্রয়োজন আমাদের। আমরা মানুষ কিছু হলে আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে খুব সমালোচনা, যে প্রাইভেট বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে গভর্নমেন্ট এই অর্গানাইজেশনগুলো জড়িত হয়ে যায়। এই করাপশন অভিযোগ তো অনেক দিন ধরে আছে। কিন্তু একটা জিনিস হিসেবে যেমন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ খুবই জোরালো ভাষায়, চাঁচাছোলা ভাষায় তিনি স্বাস্থ্য উপদেষ্টার যে কারণে সমালোচনা করেছেন, এবং তিনি বলেছেন যে এটা প্রফেসর ইউনূসের সবচেয়ে বড় স্বজনপ্রীতি, যে তাকেই তিনি নিয়েছেন, তিনি কাজ করছেন না। আমরা প্রায়ই দেখি চক্ষু হাসপাতালে বা বিভিন্ন পঙ্গু হাসপাতালে যে তারাও আন্দোলন করে, তারাও মনে করে যে এটা হচ্ছে না। আমি আসলে কাউকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি যে এই জায়গাটাও একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গেছে। সরকারি হাসপাতালে, ঢাকা শহরে যে খোদ সরকারি হাসপাতাল, কমিউনিটি হাসপাতালগুলোতে যে অবস্থা, সেখানে মানে কোন সরকারি হাসপাতালে কয়টা এক্সরে মেশিন, এখনও সবগুলো এক্সরে মেশিন সচল আছে কিনা সেটাও একটা দায়। মানে আমি বলছি না ইন্টারিম সরকার রাতারাতি সব করবে, কিন্তু আমার কাছে কোনো পরিকল্পনা কি আসলে আছে? যদি চলতে থাকে সামনে তো আরো দেখুন স্বাস্থ্য বিষয়ে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, আপনি জানেন। সেই সংস্কার কমিশন বিভিন্ন রিকমেন্ডেশন দিয়েছে, সেটা বাস্তবায়নের লক্ষ্যে এখন মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে একটা কাজ চলছে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতটা এত করাপ্ট ছিল এবং এর কাজ এত বিস্তৃত। আপনি বলছেন না যে এই যে জুলাইয়ের যোদ্ধা যারা চক্ষু হসপিটালে আন্দোলন পর্যন্ত করেছে, হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, অনেক কিছু হয়েছে না? এবং একই সঙ্গে বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছে না বা স্থবির হয়ে পড়েছে। আমি আপনাকে খুবই বিনয়ের সঙ্গে বলি যে আপনি আপনার একজন রিপোর্টারকে অ্যাসাইন করেন নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে, গত 1 বছরের স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে কি করেছে, ওই 1 বছর কাজের সঙ্গে আমি দায়িত্ব নিয়ে বলছি তার আগের 5 বছরের তুলনা করতে বলবেন। মুশকিলটা হচ্ছে কাজ আসলে এখানে এতই কাজ, এবং আনফর্চুনেটলি এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে এক মহা দায়িত্ব আরোপিত হয়েছে, এই আহতদের চিকিৎসা করা, 20,000 আহতদেরকে চিকিৎসার মধ্যে নিয়ে আসা, যারা হাইলি ইনজুর্ড নানান, এদেরকে রেসপন্স করা, এটা একটা বড় কাজ। কিন্তু আপনি বুঝবেন তো সন্তুষ্ট না, এই জায়গাটা আলোচনা করা খুব মুশকিল। তারা তো সন্তুষ্ট না, আপনি হয়তো কয়েকজনের আলাপের প্রেক্ষিতে বলছেন। আমি আপনাকে অনুরোধ করব, আমি আপনার নেতা ভাইরা বললেন, আমাদের অন্য রাজনৈতিক দল, মানে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে সন্তুষ্ট অসন্তুষ্টের কথা বলছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম, যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, চোখেছে, তাদেরকে যেভাবে চিকিৎসা করানো দরকার ছিল, সেই চিকিৎসা সমপরিমাণ যে পরিমাণ তাদের পিছনে অর্থ দেওয়ার কথা ছিল, তাদেরকে চিকিৎসা পরবর্তীকালে তাদেরকে এমনকি সরকারিভাবে তাদেরকে পুনর্বাসনের কথা, যেটা কোনো কিছু দেখুন সবই হয়েছে। আপনি খুবই এটা খুবই দুঃখজনক। শোনেন, অভিযোগ কেউ করবেই, বা অভিযোগ করাটা আমরা কোনো অপরাধ হিসেবেও দেখি না।
সমালোচনা করলে সরকার বেশি নিজেদের প্রতি সচেতন থাকতে পারবে যে আমাকে কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না। আমি আপনাকে একই সঙ্গে বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছেন তো, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করলাম আপনি আপনার টেলিভিশনের একটা টিম দিয়ে আপনি তুলনা করেন কি করেছে, কতগুলি কাজ স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে তৈরিয়েছে। আর জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের কেউ কেউ যে অভিযোগ করা যে আমরা সন্তুষ্ট না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এইটা খুবই দুঃখজনক। এই অভিযোগটা আসা, অনেক ক্ষেত্রে আমাদের এই ভাই বন্ধুদের মধ্যে নানান ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কখনো কখনো তাদেরকে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে, এই ধরনের অভিযোগও পাওয়া গেছে। সরকার সর্বোচ্চ করেছে। আপনি এই যে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে তাদের চিকিৎসার্থে, এটা নিয়েও তো আমরা দেখেছি অনেকে ক্রিটিসাইজ করেছে, কেন এত টাকা খরচ করলো, তাই না? সুতরাং ওইটাও তো ক্রিটিসিজম যে কেন এত টাকা খরচ করলো। আবার আপনি বলছেন যে কেন তাদেরকে জন্য আরও করা হলো না। এগুলি থাকবে ভাই, কিন্তু আসলেই কোনো পার্টিকুলারলি দুর্বলতা আছে কি না, বা আসলেই এই জায়গায় কাজ হয়নি, এমন জিনিস প্রমাণ করার জন্য আমি কোনো পারসেপশনের উপরে দাঁড়িয়ে থাকতে পারি না। বাজারে বা অনেকে নানাভাবে কথা বলে, যে একটা আলোচনা আছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার পরে প্রফেসর ইউনূসকে নির্বাচিত যে দলটি আসবে তার রাষ্ট্রপতি পদে আসীন করতে পারেন। আপনার কি মনে হয় এরকম কোনো সম্ভাবনা আছে? এই প্রশ্নটা আমার জন্য পারফেক্ট প্রশ্ন না। এই কারণে পারফেক্ট প্রশ্ন না। প্রফেসর ইউনূস এটা নিয়ে কি ভাববেন বা কোন দল নির্বাচিত হয়ে আসবে, যে দল, এর কোনো কিছু যে দলের তো আমি তো এটা পাবলিক কোনো কমেন্ট যেহেতু দেখি নাই, এখানে ব্যক্তিগতভাবে আমার কোনো অপিনিয়ন নেই, বা অনেস্টলি বললে আমার কোনো প্রত্যাশাও নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বলানো বলা অনুষ্ঠানে ফয়েজ আহমদের সাথে। বেশ খোলামেলা চমৎকার এই আলোচনা আমরা করেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে নতুন কোনো এক অতিথির সাথে।